ভাই, ভালোবাসা কোনো ফাঁসানোর জিনিস না, এটা অনুভবের বিষয়। যা, ভাবির শৈলী আপুর কাছে যা। মেয়ে কেন যে ডাকলো? নিশান একদম নিরুত্তর, দরজা খুলে বেরিয়ে গেল। আকাশ এবার সত্যিকারের খিলখিলিয়ে হাসল, তারপর নিজের বিছানায় লাফিয়ে উঠে বলল, মিশন সাকসেসফুল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, চারদিক নিস্তব্ধ। মাঝে মাঝে ঝিঝি পোকার দল একসঙ্গে ডাক ছেড়ে উঠছে, যেন এই নীরবতার সুরভঙ্গে তারাই একমাত্র সাহসী। আকাশের চাঁদ বেশ উজ্জ্বল, আলোয় ভেসে যাচ্ছে পুরনো উঠান আর পুকুর পাড়ের শ্যামল পরিবেশ। হালকা বাতাস বইছে, তার ছোঁয়ায় শৈলীর খোলা চুল খানিকটা এলোমেলো হয়ে উঠছে। পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব ভেসে উঠেছে, ঢেউয়ের ছোঁয়ায় সেটা বারবার ভেঙে যাচ্ছে, আবার গঠিত হচ্ছে। পুকুর পাড়ের নারকেল আর কাঁঠাল গাছগুলো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, তাদের পাতার ফাঁকে গলে চাঁদের আলো মাটিতে ঝরছে, যেন মৃদু রূপলি আলোয় মোড়া এক জাদুকরি রাত। শৈলী ধীরে ধীরে এসে দাঁড়ালো পুকুর পাড়ে, চারদিকে তাকিয়ে দেখলো নিশানের কোনো চিহ্ন নেই। কি আশ্চর্য, লোকটা তাকে ডেকে উধাও হলো কেন? সে কি আসবে, নাকি আবার দেরি হয়েছে বলে চলে গেল? একটু ইতস্তত করে পুকুর পাড়ের একটা কাঁঠাল গাছের পাশে গিয়ে দাঁড়ালো শৈলী। নিজের দুই হাত গুটিয়ে গাছের মোটা কাণ্ডে হেলান দিয়ে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। বাতাসের ছোঁয়া শৈলীর মনে এক অদ্ভুত অনুভূতি এনে দিল। অপেক্ষা, গভীর রাতের নীরবতা আর অচেনা এক আবেগ মিশে গিয়ে যেন সময় থমকে গেছে এই জায়গায়। চুপচাপ দাঁড়িয়ে নিজের চোখ পুকুরের পানির দিকে নিবদ্ধ করলো শৈলী। কালচে সবুজ পানিতে চাঁদের আলো পড়ে মোহময় এক আভা ছড়িয়ে দিয়েছে। হালকা বাতাসে পুকুরের ওপর তৈরি হওয়া ছোট ছোট ঢেউ যেন আলোকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। পাশের শাপলা ফুলের কয়েকটি পাতা ভেসে আছে জলে, তার গায়ে লেগে থাকা শিশির বিন্দুগুলো এক একটা ছোট মুক্তোর মতো ঝলমল করছে চাঁদের আলোর ছোঁয়ায়। পাড়ের কাছে বসে থাকা কিছু নাম না জানা পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল দূরে। আর সেই মুহূর্তে যেন রাতের নীরবতা আরো গভীর হলো। শৈলী মুগ্ধ চোখে তাকিয়ে রইল। কি অপূর্ব! রাতের এই সৌন্দর্য যেন নিশানের জন্য অপেক্ষা করে আছে। তার নিজের মনে হলো আজকের রাতটাই কেমন যেন অন্যরকম। যখন নীরবে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠল, শৈলী গভীর আবেগে গুনগুন করে গাইতে শুরু করলো, কতবার ভেবেছিন আপনা ভুলিয়া তোমার চরণ দিব হৃদয় খুলিয়া। গানের প্রতিটি শব্দ যেন বাতাসে মিশে গিয়ে আরো কোমল হয়ে ফিরে আসছে। এ রাতের নিস্তব্ধতা, বাতাসের মৃদু দোলা, পুকুরের জলের আন্দোলন সব যেন তার কণ্ঠের সাথে একসঙ্গে সঙ্গীত হয়ে উঠেছে। শৈলী ধীরে ধীরে পুকুরের পাড়ের মাটিতেই বসে পড়ল, পা দুটো ভাঁজ করে হাত দিয়ে জলের ছোট ঢেউ ছুঁয়ে দিল একবার। নিশান কি আসবে? সে কি জানে এখানে কেউ একজন অপেক্ষা করছে? নিশান ধীর পায়ে এগিয়ে আসে, গায়ে একটা মোটা শাল জড়ানো। রাতের হালকা ঠান্ডা হাওয়ায় শালের কোনাগুলো একটু একটু করে দুলছে। শৈলীর এত রাতে ডাকার কারণ এখনো খুঁজে পায়নি সে। বেশ চিন্তিত মনে পুকুর পাড়ে এসে পৌঁছানো মাত্রই নিশানের কানের সমুদ্রের ঢেউয়ের ন্যায় ভেসে আসে শৈলীর সুরেলা কণ্ঠ। নিশান থমকে দাঁড়ালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে শৈলী পুকুরের দিকে মুখ ফিরিয়ে বসে আছে, জলের উপর আলতো করে হাত রেখে ছোট ছোট ঢেউ তুলছে। আলতো করে গুছিয়ে খোপা করা চুলগুলো আলগা হয়ে আছে। নিশানের উপস্থিতি টের পায়নি সে। নিশান নিঃশব্দে দাঁড়িয়ে রইল, একদম নিস্তব্ধ হয়ে। শৈলীর কণ্ঠস্বর তার চারপাশে ঘুরপাক খাচ্ছে, শীতল বাতাসের মতো ছুঁয়ে যাচ্ছে তাকে। তার চেহারায় যে রাগী অভিব্যক্তিটা প্রায়ই দেখা যায়, সেটাও কোথায় যেন মিলিয়ে গেল। রাতের নির্জনতা, পুকুরের শান্ত জল, শৈলীর কণ্ঠের মায়াবী আকর্ষণ সব মিলিয়ে নিশান যেন নিজেকে হারিয়ে ফেললো কিছুক্ষণের জন্য। শৈলী তখনও গাইছে, সে জানে না তার এই গানের প্রত্যেকটি শব্দ কারো হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। নিশান চোখ বন্ধ করলে এক মুহূর্তের জন্য, তারপর আস্তে আস্তে শীতল হাত দুটো
শালের ভেতরে গুজে নিয়ে শৈলীর দিকে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তটার শেষ না হয়, এই গানটা শেষ না হয়, যেন এই রাতটা থেমে থাকে শুধু তাদের জন্য। শৈলীর কণ্ঠ তখনও মৃদু সুরে বয়ে যাচ্ছে রাতের নিস্তব্ধতার মাঝে। পুকুরের জলে চাঁদের প্রতিচ্ছবি কাঁপছে, হালকা বাতাসে গাছের পাতারা মৃদু দুলছে। নিশান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, মুগ্ধ হয়ে শুনতে লাগলো সেই কণ্ঠস্বর, যা এতক্ষণ শুধু তার কানে নয়, যেন তার হৃদয়ের কোথাও গভীর ছোঁয়া দিয়ে গেছে। কিন্তু হঠাৎই নিজের অবস্থার কথা মনে পড়তেই সে দ্রুত চোখের পলক ফেলল, যেন মোহ ভাঙল তার। এক মুহূর্ত ইতস্তত করলো, তারপর শালের ভেতরে রাখা হাত বের করে মুখের কাছে এনে হালকা গলা খাকড়ি দিল নিশান। শৈলী চমকে উঠল, হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকালো। পুকুরের দিকে মুখ ফিরিয়ে বসে থাকায় সে টেরই পায়নি যে এতক্ষণ কেউ তার গান শুনছিল। হাত সরিয়ে দ্রুত পুকুর পাড় থেকে দাঁড়িয়ে গেল সে। চাঁদের মেলান আলোয় দেখতে পেল নিশান দাঁড়িয়ে আছে, গায়ে শাল জড়ানো, চোখে এক অদ্ভুত গভীরতা। শৈলী কিছু বলতে যাবে, কিন্তু কিছুই মাথায় এলো না। নিশানের মুখেও কোনো কথা নেই। কিছুক্ষণ দুজনের মাঝেই শুধু নীরবতা বাজল। পুকুর পাড়ের হালকা বাতাস, নিশানের চোখের অদ্ভুত গভীর দৃষ্টি, শৈলীর কপালের উপর উড়ে আসা কিছু চুলের গোছা, সব মিলিয়ে মুহূর্তটা এক রহস্যময় আবেশ তৈরি করলো। নিশানের অদ্ভুত নীরবতা দেখে শৈলী নিজেই ধীর পায়ে এগিয়ে এলো। নিশানের একটু কাছে সেই দুহাত পেটের কাছে মুষ্টি করে রাখলো। নিশান এবার ছোট করে শ্বাস ফেললো, কিছু একটা আড়াল করে একটু ইতস্তত করে বলে উঠল। ভুরুকুসকে তাকালো শৈলী। সে আবার কি বলবে? ডাগর ডাগর চোখ জোড়া বড় করে হতবাক গলাতে বলল। আমি কি বলবো নিশান ভাই, আপনি তো ডাকলেন। নিশানও অবাক হলো বেশ। সে আবার কখন ডাকলো? দুদিকে মাথা নেড়ে সন্ধিহান কণ্ঠে বলল। আমি কই? আমি তো ডাকিনি তোকে। শৈলী এবার পুরোপুরি হতভম্ব। পুকুর পাড়ের হালকা বাতাসে তার ওড়নার আঁচল একটু উড়ে উঠল, কিন্তু সে সেদিকে ভ্রুক্ষেপ করল না। কপাল কুঁচকে ধীরে ধীরে বলল। আপনি ডাকেননি? না, আমি কেন ডাকবো? নিশানও ভ্রুকুচকে তাকালো শৈলীর দিকে। পলকহীন সেই গভীর দৃষ্টির মধ্যে আজ যেন একটু কুয়াশা লুকিয়ে আছে। মাথা নাড়িয়ে বলল। শৈলী এবার সত্যি বিভ্রান্ত হয়ে গেল। তাহলে তাহলে সমুদ্র ভাই কেন বলল যে নিশান তাকে ডেকেছে? সমুদ্র ভাই মিথ্যে বলল? কিন্তু কেন? নিশানেরও একই অভিব্যক্তি। শৈলীর মুখে স্পষ্ট বিস্ময় দেখে নিশান এবার খানিক নরম স্বরে বলল। কি বললো তোকে আমি ডেকেছি? শৈলী কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল। সমুদ্র ভাইয়া। নিশান যেন এক মুহূর্তে সব বুঝে ফেলল। চোখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠে। তো সমুদ্র আর আকাশ তাহলে ইচ্ছে করেই, তার মানে ওরকম করেই শৈলীকে এখানে পাঠিয়েছে। এটা একটা পরিকল্পনা ছিল। নিজের বোকামির উপর নিজেই বিরক্ত হয় নিশান, কিন্তু ব্যাপারটা খোলাসা করার বদলে নিশান শৈলীর মুখের দিকে চুপচাপ তাকিয়ে রইল। হালকা চাঁদের আলোয় মেয়েটার চোখে এক অদ্ভুত অভিমান ফুটে উঠেছে, যেন নিজের উপস্থিতিটাই এখন প্রশ্নবিদ্ধ তার কাছে। কয়েক মুহূর্ত একেবারে নীরব, কেবল জলের উপর বাতাসের মৃদু ঢেউ খেলা করছে। শৈলী এবার খানিক চিন্তা করে বিষয়টা বুঝতে পারল। চোখে মুখে অপরাধের ন্যায় অভিব্যক্তি ফুটে উঠে তার। বেশ ধীর কণ্ঠে বলল। আপনি আসলে ডাকেননি, তাই না? শৈলীর কণ্ঠে একরাশ অভিমান, হয়তো এটা মিথ্যা জেনে কষ্ট হচ্ছে। নিশান ধীরে মাথা নেড়ে বলল। না, কিন্তু। শৈলী আর কিছু শুনল না। তাহলে আমি যাই। বলে মাথা নিচু করে পেছনে ঘুরে দাঁড়ালো সে, যেন এখান থেকে চলে যাবে। কিন্তু হঠাৎই নিশানের গলা খেতে একটা ভারী সুর ভেসে এলো। কিন্তু যদি ডাকতাম তাহলে কি আসতে? শৈলী থমকে গেল, বুকের ভেতরটা ধক করে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সে। নিশানের চোখে তখন এক অদ্ভুত গভীরতা, যেন এই রাতের চেয়েও বেশি রহস্যময়, পুকুরের জলের চেয়েও বেশি স্থির। শৈলী মাথা নামিয়ে নীরবই রইল। নিশান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। সত্যি সত্যি ডাকলে আসতে? শৈলীর সরল স্বীকারোক্তি মাথায় নিয়ে নির্দ্বিধায় অকপটে বলে উঠল। আসতাম। নিশান শৈলীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। রাতের নিস্তব্ধতায় যেন তার ধীর শ্বাস ফেলার শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে। শৈলীর সেই এক শব্দের জবাবে
নিশানের চোখে একরাশ অনুভূতি খেলা করলো, বিস্ময়, মুগ্ধতা, হয়তো খানিকটা অপরিচিত উষ্ণতা। শৈলী এবার চোখ তুলে তাকালো। নিশানকে এতক্ষণ যতটা দুর্ভেদ্য মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে তার ভেতরেও যেন কিছু একটা নরম হয়ে এলো। হালকা শীতল বাতাস এসে শৈলীর কপালের চুল উড়িয়ে দিল, আর নিশান নিজের অজান্তেই সেই চুল সরিয়ে দিতে চাইল, তবে হাত বাড়ালো না, শুধু অপলক তাকিয়ে রইল শৈলীর মুখের দিকে। শৈলী একটু অস্বস্তিতে পড়ে চোখ নামিয়ে ফেলল। নিশান এবার গলার স্বর খানিক নিচু করলো, গভীর অথচ শান্ত কণ্ঠে বলল, কেন আসতে? শৈলী চমকালো। তার ভেতরে যেন কোথাও একটা ঢেউ খেললো এই প্রশ্নে। সে কি উত্তর জানে? সত্যি কি জানে কেন আসতো? হয়তো জানে, হয়তো জানে না। কিন্তু নিশানের চোখের দিকে তাকাতেই মনে হলো, এই মানুষটা যদি ডাকতো তাহলে সে হয়তো কোনো কারণ ছাড়াই ছুটে আসতো। শৈলী তো আর বলতে পারলো না, আপনি ডাকবেন আমি আসবো না। এও কি সম্ভব নিশান ভাই? কিন্তু একথা না বলে কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, জানি না। নিশান এবার মৃদু হাসলো। সেই হাসির মধ্যে কোনো বিদ্রুপ নেই, কেবল এক রহস্যময় নরম ভাব। জানতে হবে না, কারণ আমি ডাকবো না, কিন্তু তুই এসছিস। শৈলী ভুরু কুঁচকালো। নিশানের কথাগুলো তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি তৈরি করলো। সে কি তাহলে ভুল করলো এখানে এসে? লোকটা বোঝাতে চাইছে এটা কি? নিশান এবার আর কিছু বলল না। এক ঝলক শৈলীর মুখের দিকে তাকিয়ে গায়ে জড়ানো শালটা একটু ভালোভাবে গুছিয়ে নিল। তারপর নিঃশব্দে পুকুর পাড়ের ঘাসের ওপর বসে পড়ল। শৈলী কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থাকলো, তারপর আস্তে আস্তে নিশানের পাশে এসে বসে পড়ল। কথা নেই, প্রশ্ন নেই, কেবল রাতের বাতাস আর মৃদু ঢেউয়ের শব্দ, এবং দুজন মানুষের নিঃশব্দ উপস্থিতি, যার ব্যাখ্যা হয়তো আজ কেউ খুঁজবে না। কাল চলে যাচ্ছে। নিশানের কথায় অবাক না হয়ে পারল না শৈলী। এই লোকটা তো দেখছি সেই তখন থেকে এক কথা বারবার বলেই যাচ্ছে। এভাবে একটা কথা কখনোই বারবার বলে না নিশান। শৈলী বাম হাত দিয়ে ছোট ছোট ঘাসগুলো খুঁড়তে খুঁড়তে বলল, এই পর্যন্ত 3বার বললেন, আমার তো মনে আছে। আপনি বারবার কেন বলছেন? নিশান ভ্রু কুঁচকে তাকাতে শৈলী আরো মিয়ে গিয়ে বলল, না মানে, আমি তো ভুলে যাইনি, তাও বারবার বলছেন কেন? নিশান এবার সামনের দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, যাতে একদমই ভুলে না যাস। ভুলে যাইনি তো। তাহলে এখনো কিছু বলছিস না কেন? শৈলী এবার সম্পূর্ণ থেমে গেল। নিশানের কথাগুলো যেন এক মুহূর্তে তাকে স্তব্ধ করে দিল। সে কিছু বলবে নাকি না বুঝতে পারল না। বাতাস ধীরে ধীরে বইছে, পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, আর এই গভীর রাতের নিস্তব্ধতার মাঝে দুজনের মাঝে যেন এক অদ্ভুত শূন্যতা জমাট বাঁধছে। শৈলী খুব আস্তে করে মাথা নামিয়ে ফেলল। আমি আমি কি বলবো? কণ্ঠে কেমন যেন একটা অসহায়তা মিশে আছে, যা দেখে নিশান এবার ভুরু কুঁচকে শৈলীর দিকে তাকালো। আমি চলে যাচ্ছি শুনে তোর কিছু বলার নেই? শৈলী চোখের পলক ফেলল না। তার অনেক কিছু বলার ছিল, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই তো জানে না। নিশান শৈলীর এমন নীরবতায় এক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের গভীরে যেন কিছু একটা খেলা করলো, কিন্তু ঠিক বোঝা গেল না সেটা কি। অভিমান, হতাশা, না অন্য কোনো চাপা অনুভূতি। সে একবার শৈলীর দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল পুকুরের জলে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি শৈলী। শৈলী এবার থমকে গেল। তার হাতের আঙুলের নিচে থাকা ঘাসগুলো নিঃশব্দে মুঠোয় চেপে ধরল সে। নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন? নিশান নিঃশব্দে মাথা ঝাঁকালো। হ্যাঁ, যেন ভুলে না চাইছে আমাকে কালে চলে যেতে হবে, যেন থেকে যেতে চাইতে না পারে। শৈলীর বুকের ভেতরটা কেমন জানি এলোমেলো হয়ে গেল। নিশান কেন এইভাবে বলছে? কেন তার কণ্ঠে এত অদ্ভুত এক টান? সে কিছু বলতে গেল, কিন্তু ঠোঁট কাঁপল, শব্দ বেরোলো না। পুকুরের জলে তখন হালকা ঢেউ উঠছে। দূরে কোথাও রাত জাগা কোনো পাখি ডেকে উঠল। নিশান হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। তুই কিছু বলবি না, তাই না? শৈলী এবার দ্রুত মাথা তুলে তাকালো। নিশানের চোখ তার দিকেই, কিন্তু সে দৃষ্টি কতটা গভীর, কতটা আবেগে ভরা, সেটা বুঝতে তার বুক ধক করে উঠল।
শৈলীর এমন ভয়ার্ত দৃষ্টি দেখে নিশান হালকা হাসলো। আমি চলে যাচ্ছি শুনে তোর খুব স্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছু হয়নি, কিছু তোর উপর প্রভাব ফেলে না, তাই না? শৈলী এবার দ্রুত মুখ ঘুরিয়ে নিল। প্রভাব ফেলে না? এই নিশান কি জানে সে যখন চলে যাওয়ার কথা বলে তখন শৈলীর বুকের ভেতর কি হয়? শৈলী কিছু বলল না, শুধু আঙুলের ফাঁকে ফাঁকে ঘাস চেপে ধরলো, যেন ওগুলোই তার মনের সব কথা শুষে নেবে। নিশান তখনও তার দিকেই তাকিয়ে। নিশান এবার খুব ধীর কণ্ঠে বলল, তবে কি কাল আমায় একাই ফিরে যেতে হবে? শৈলী এবার চোখ বন্ধ করলো। এ প্রশ্নের উত্তর কি সে জানে? জানে তো, কিন্তু বলবে কি করে? নিশান আবারও দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। ভরাট কণ্ঠে বলে উঠল, আমার হিমরূপা হয়তো জানি না যে তার মৌনতে আমার কাছে এক বিস্তীর্ণ সাগর। আমি ডুবে গেছে, অথচ তীরে পৌঁছানোর নগনও সে দেয়নি, দিতেও চায় না। এ তো ভারী অন্যায়। শৈলী মন্ত্রমুগ্ধের ন্যায় আকুল গলায় জানতে চাইল। এই অন্যায়ের শাস্তি কি নিশান ভাই? নিশান শৈলীর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে মুখে এক ধরনের ম্লান হাসি, যেন সে উত্তর জানে কিন্তু বলতে চায় না, অথচ বললেও কিছুই বদলাবে না এই ভেবে চুপ করে আছে। তারপর খুব ধীরে নরম গলায় বলল, শাস্তি? শাস্তি একটাই। শৈলী নিশানের চোখে গভীর দৃষ্টি রাখলো। তার ভেতরে কোথাও এক অজানা ভয় কাজ করছে। নিশান একটানা আকাশের দিকে তাকিয়ে বলল, শাস্তি হলো আমি তীরে পৌঁছানোর আগে এক মহাপ্রলয়, ঝড় উঠবে, আমার নৌকা মাঝ পথে ডুবে যাবে। আমি জানব পারে পৌঁছানোর উপায় ছিল, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। শৈলীর বুক ধক করে উঠল। নিশান কি কিছু ইঙ্গিত করছে? সে কি সত্যি চলে যাবে না ফেরার মতো? এই রাতে, এই বাতাসে তার কণ্ঠ এতটা বিষাদময় কেন লাগছে? শৈলী হতবাক হয়ে ফিসফিস করে বলল, আপনি কি সত্যি? নিশান এবার একটু এগিয়ে এসে শৈলীর পাশে বসে পড়ল। তারপর ঠান্ডা গলায় বলল, আমি চাই যদি সত্যি আমার কোনো শাস্তি নির্ধারিত থাকে তবে সেটা আমার হিমরূপাই দিক, অন্য কেউ নয়। শৈলী চোখের পলক ফেলতে পারছে না। নিশান কি চাইছে? সে তাকে আটকাক, কিন্তু কিভাবে? সে কি পারবে? নিশানের কণ্ঠ এবার আরো নিচু হয়ে এলো, যেন নিজেকেই শোনাচ্ছে, আমি কখনো চাইনি তুই কোনো কিছুর জন্য অপরাধ বোধ করিস, কিন্তু আজ মনে হচ্ছে। আচ্ছা, এই অন্যায়ের বোঝা শুধু আমাকে কেন বইতে হবে? শৈলী নিশানের চোখে চোখ রাখলো। রাতের বাতাস ভারী হয়ে উঠলো, যেন কিছু একটা ঠিক এই মুহূর্তেই বদলে যেতে চলেছে। শৈলীর মনে এক অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছে। নিশানের কথাগুলো তার মনের গভীরে অজানা এক তীব্র কষ্টের সঞ্চার করেছে। নিশান কেবল এক কঠিন চরিত্র, আজ তার কাছে যেন এক নতুন দিক প্রকাশ করলো। সেই দিকটা এতটা নরম, এতটা বিষণ্ণ যে শৈলী বুঝতেই পারছে না কিভাবে এই মুহূর্তে তার অনুভূতি গুছিয়ে বলবে। নিশান এবার কিছুক্ষণ চুপ হয়ে রইল। শৈলীও আর কিছু বলল না, শুধু পুকুরের জলের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে নিশান তার মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকালো, যেন কিছুটা দূরের দিকে হারিয়ে যেতে চাইছে। শৈলী জানতো নিশান কখনো সহজে তার অনুভূতিগুলো প্রকাশ করে না, কিন্তু আজ কেন এমন অদ্ভুত এক স্নিগ্ধতা তার মধ্যে? নিশান আবার এক দৃষ্টি নিয়ে শৈলীর দিকে তাকালো। সে জানতো এই মুহূর্তের পর হয়তো আর কিছুই আগের মতো থাকবে না। তুই তো জানিস কিছু বলার সময় কোথাও না কোথাও আমার কণ্ঠ আটকে যায়, তাই বলে কি কিছু বুঝবি না তুই? আর কত বলবো? তুই তো জানিস আমি বেশি কথা বলতে পারি না। শৈলী আর কিছু বলল না, তার মুখ অদ্ভুত এক শূন্যতায় ভরা। নিশান মৃদু একটা হাসি দিয়ে শৈলীর চোখে চোখ রাখলো। আজ এই রাতের শেষ সময়ে তাদের মাঝে এক অদ্ভুত অপ্রকাশিত অনুভূতিগুলো যেন কোনো এক জায়গায় মেলবন্ধন করছে, যেখানে প্রেম এবং বিদায়ের যন্ত্রণা এক হয়ে ভেসে উঠেছে। আরও কিছুক্ষণ নীরবতা। শৈলী চুপ করে রইল। নিশানের কথা শেষ হওয়ার পরও সে কোনো উত্তর দিল না, নিঃশব্দে বসে থাকলো। আকাশের দিকে তাকিয়ে পুকুরের জলে নিজের প্রতিবিম্ব খুঁজতে খুঁজতে ভেবে চলল অগোছালো হাজারটা চিন্তা। নিশান চলে যাবে, সত্যি চলে যাবে? তারপর তারপর হয়তো
বছর গড়িয়ে যাবে, সময় বদলাবে, সবকিছু নতুন হয়ে যাবে, কিন্তু নিশান, সে কি নতুন হয়ে যাবে? শৈলী কি সত্যি পারবে এমন ভাবে থাকতে যেখানে নিশানের অস্তিত্ব থাকবে না? নিশান হয়তো দূরে কোথাও ভালো থাকবে, নতুন কারোর সঙ্গে গল্প করবে, হয়তো কাউকে ভালোবাসবে। এই চিন্তাটা বুকের ভেতর এক ভয়ানক শূন্যতা এনে দিল শৈলীর। নিশান অন্য কারো হবে, অন্য কারো সঙ্গে এমন জ্যোৎস্না রাত কাটাবে, এমন করে গভীর দৃষ্টিতে তাকাবে। শৈলীর জন্য যে চোখ দুটো এভাবে সবকিছু বলে দেয়, সেগুলো অন্য কারোর জন্য কি একইভাবে কথা বলবে? না না না, সে পারবে না। নিশান অন্য কারো হলে সে সহ্য করতে পারবে না। নিশান শুধু তার, শুধু শৈলীর। এই চিন্তাটাই যেন শৈলীকে শেষ করে দিচ্ছে। বুকের মধ্যে এক অদ্ভুত কষ্ট হচ্ছে, ভীষণ ব্যথা। নিশানের সামনে চুপচাপ বসে থাকলেও সে বুঝতে পারছে চোখ ভিজে আসছে। নিশান চলে গেলে সে কিভাবে থাকবে? নিশান তো আর কখনো এভাবে নিতেও আসবে না। নিশানের চোখের এই গভীর দৃষ্টি, এই উপস্থিতি, এই স্পষ্ট কিন্তু অসমাপ্ত অনুভূতিগুলো, সবকিছু ছাড়া সে কি সত্যি বেঁচে থাকতে পারবে? সে তো পারবে না। শৈলীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কিছুতে আটকাতে পারল না কান্নাটা। নিশানের সামনে কাঁদতে চায়নি, কিন্তু এই মুহূর্তে কিছু আর থামানো সম্ভব হচ্ছিল না। কান্নার ফিসফিসানির শব্দ। নিশান অবাক হয়ে তাকিয়ে রইল। শৈলী হঠাৎ কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, আমি পারবো না নিশান ভাই, আমি পারবো না। আপনি আমায় নিয়ে চলুন, আপনার সাথে যাব। নিশান কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ একই ভঙ্গিতে শৈলীর ভেজা চোখের দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য, শৈলীর এমন একটা ভয়ানক কথা শুনেও নিশান কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? তাহলে কি সে জানতো যে এমনটাই হবে? শৈলী কাঁপতে কাঁপতে নিশানের দিকে তাকালো। এখনই, এখনই তাকে বলতেই হবে, সে নিশানকে হারাতে পারবে না। শৈলী চোখ না মুছেই ঢোক গিলল। ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাওয়ার আগেই নিশান এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। আমার সাথে গিয়ে কি করবে? শৈলী নাক টেনে জানান দিল। আপনি যা বলবেন তাই করব। নিশান এবার সত্যি অবাক হলো। শৈলীর গলাটা এতটা দৃঢ়, এতটা নিশ্চিত কেমন করে হলো? সে কি শুধু বুঝে শুনেই বলছে, নাকি আবেগের জোয়ারে ভেসে যাচ্ছে? নিশান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল শৈলীর দিকে। একটানা এতক্ষণ তার চোখের জল ঝরছে, তবুও সে পিছু হটছে না। নিশান ধীরে ধীরে বলল। আমি যদি বলি ফিরে যা? শৈলীর বুকের ভেতরটা ধক করে উঠল। নিশান কি তাকে দূরে ঠেলে দিতে চাইছে, নাকি পরীক্ষা নিচ্ছে? সে নিশানের চোখের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে ফিসফিস করে বলল। ফিরে যেতে বলবেন কেন নিশান ভাই? নিশান এবার একগা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের গভীরতা আরো বাড়ল, যেন রাতের চেয়েও অন্ধকার হয়ে উঠল। কারণ আমি জানি না তোর জন্য আমার কাছে কিছু আছে কিনা। শৈলীর চোখ এবার বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু আমার তো আছে, আমার সব আছে, আমি জানি। নিশান এবার স্থির হয়ে গেল। শৈলীর কণ্ঠে কাঁপুনি ছিল, ছিল কান্নার ফোঁটা মিশ্রিত আকুতি। আমি জানি নিশান ভাই, আমি জানি। শৈলী হঠাৎ করেই নিশানের হাত দুটো ধরে ফেলল। নিশান হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। আপনি যদি নাও জানেন, আমি জানি, আমি সব জানি। নিশানের চোখের পাতায় যেন এক মুহূর্ত কম্পন খেলল। শৈলীর শক্ত করে ধরা হাত থেকে যেন উত্তাপ ছড়িয়ে পড়ল তার শরীরে। এই মেয়েটা এভাবে তার সামনে বসে থাকে, জানিয়ে দিচ্ছে যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। এভাবে কেউ কখনো নিশানকে দাবি করেনি আগে, কিন্তু সে কি করবে এখন? নিশান ভুরু কুঁচকে জিজ্ঞেস করে। কি জানিস তুই? শৈলী নিঃশ্বাস ফেলল, গলা ভারী হয়ে আসছে, তবুও বলল। আমি জানি আপনি চলে গেলে খুব খারাপ হবে, খুব খারাপ। নিশান এবার গভীর চোখে তাকালো। এক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে ধীরে বলল। শুধু এটুকু জানিস, আর কিছুই জানিস না? শৈলী চোখের জল ফেলতে ফেলতে মাথা নেড়ে বলল। আর এটা জানি যে আপনি যদি চলে যান, তাহলে আমি মরে। বাকি কথাটা বলতে দিল না নিশান। আচমকা শৈলীর বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে এলো সে। সাথে সাথে চমকে উঠল শৈলী। ভাবেও নি যে হঠাৎ করে এমন করে নিশান থেকে কাছে টানবে।
শৈলী রীতিমতো নিশানের শক্ত টানের ধাক্কায় প্রায় নিশানের বুকের কাছে গিয়ে ঠেকল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতটা হঠাৎ, এতটা শক্ত করে নিশানের হাতের বাঁধনে সে একেবারে নিশ্চল হয়ে গেল, যেন শরীরে আর শক্তি নেই পালানোর। নিশানের চোখ এখন খুব কাছে, এত কাছে যে শৈলী নিশানের নিঃশ্বাসের উষ্ণতাও টের পাচ্ছে। নিশান এক দৃষ্টিতে তাকিয়েছে শৈলীর চোখের গভীরে। তার দৃষ্টি এতটা তীক্ষ্ণ, এতটা দাবিদার যে শৈলী শ্বাস নিতেও ভুলে গেল এক মুহূর্তের জন্য। বাকিটা বলে সাহস দেখাস না শৈলী। নিশানের কণ্ঠ স্বাভাবিক নয়, একটা ভয়ঙ্কর অস্থিরতা ছড়িয়ে আছে তাতে, যেন এই কথাটা সে সহ্যই করতে পারছে না। শৈলীর বুক কেঁপে উঠল। নিশানের কণ্ঠস্বরে এমন একটা হুমকির ছায়া, এমন একটা দাবির ঝাঁজ যে এক মুহূর্তের জন্য দম আটকে গেল তার। নিশানের আঙুলের বাঁধন আরো শক্ত হলো তার বাহুর চারপাশে। শৈলী তাকিয়ে আছে নিশানের চোখে, এভাবে বড় হয়ে যাচ্ছে। শৈলী তাকিয়ে আছে নিশানের চোখে, সেখানে ঝড় বয়ে যাচ্ছে, একটা ভয়ানক অস্থিরতা, একটা চাপা রাগ, রাগ কিছুটা ভয়। শৈলী হালকা কেঁপে উঠল, ঠোঁট কাঁপলো কিন্তু শব্দ বেরোলো না। নিশান কি ভয় পেয়ে গেছে, নাকি রেগে গেছে, নাকি সে নিজেই জানে না কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে। নিশান এবার একটু ঝুঁকে এলো, এতটাই কাছে সে শৈলীর গাল নরম গলাতে স্পর্শ করলো। নিশান এবার একটু ঝুঁকে এলো, এতটাই কাছে যে শৈলীর গাল গরম নিঃশ্বাসে স্পর্শ পেল। এগুলো ছাড়ার কিছু জানিস না? শৈলী এবার চোখ বন্ধ করলো। নিশানের কণ্ঠে যেন কষ্ট লুকিয়ে আছে, একটা ভয়, একটা তীব্র বাধা। কিন্তু কেন? সে ধীরে ধীরে চোখ খুলল, সরাসরি নিশানের চোখে চোখ রেখে ফিসফিস করে বলল। উহুম, নিশানের মুখ শক্ত হয়ে গেল, শৈলীর ঠোঁট কাঁপছে, চোখে একরাশ অব্যক্ত আবেগ। সে যদি এখনই না বলে তাহলে হয়তো কখনোই আর বলতে পারবে না। সত্যি আর কিছু জানিস না? কিচ্ছু জানিস না? নিশান শৈলীর কাঁধ শক্ত করে চেপে ধরল, তার চোখে ভয়ঙ্কর এক সিদ্ধান্তের ছাপ। আমি তো চুপ। আর একটা বাজে কথা বলবি না, কানের নিচে দুটো দেবো তোর। শৈলী হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। নিশান কি সত্যি তাকে থামিয়ে দিল? তাহলে কি সে শুনতে চায় না? তাহলে কি তার কোনো অনুভূতিই নেই? শৈলীর চোখ ভিজে উঠল, নিশানের চোখও গভীর হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না, কেবল শক্ত করে শৈলীকে ধরে রইল। এই মুহূর্তটা যেন শ্বাসরুদ্ধ এক বন্দি সময়। তুই আসলে কিচ্ছু জানিস না? কিচ্ছু না? শৈলী নিশানের এমন তীব্র প্রতিক্রিয়ায় কেঁপে উঠল। নিশানের আঙুলগুলো শক্ত হয়ে আছে তার বাহুর চারপাশে, যেন তাকে ধরে রাখতে চায়, যেন শৈলী যদি চলে যেতে চায় তবে নিশান কিছুতেই ছাড়বে না। শৈলী ধরা গলায় ফিসফিস করে বলল। জানি। নিশানের চোখ চকচক করে উঠল, ভেতরে যেন এক অস্থির ঝড় বইছে তার। বলতো কে জানিস? বল আমায়, দ্রুত বল। শৈলীর চোখ বন্ধ করলো, নিশানের শক্ত হাতের বাঁধনে আরো যেন ডুবে গেল। নিশান আর সহ্য করতে পারল না, হঠাৎ করে সে শৈলীর মুখের আরো কাছে ঝুঁকে এলো, তার চোখের জল দেখা যায় এমন দূরত্বে। বল শৈলী, এগুলো ছাড়ার কি জানিস তুই? শৈলী নিশানের গভীর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল, খুব সাহস বুকের মধ্যে সঞ্চার করে বলল। শৈলী নামক এই বলদ মেয়েটাই তো আপনার হিমরূপা? নিশান এবারও প্রতিক্রিয়া দেখালো না, ঢোক গিলে বলল। তারপর? আপনার হিমরূপার হৃদয় ভরপুর প্রেমের আগুনে আপনার প্রত্যেক কথাই তার হৃদয়ে ঝড় তুলে। নিশান থমকে গেল, একদম নিথর। তার চোখের ভেতর দিয়ে যেন কেমন একটা ঝড় বয়ে গেল। শৈলীর মুখ থেকে বেরিয়ে আসা নামটা যেন তার সমস্ত অস্তিত্বের ভেতর দোলা দিয়ে গেল। হিমরূপা। নিশানের চোখের পলকও পড়ছে না। এতদিনের এত চেপে রাখা সত্যটা, এতদিনের অব্যাখ্যাত এক নাম আজ শৈলীর ঠোঁট থেকে তার মতো করে উচ্চারিত হলো। সে জানে, সত্যি জানে। নিশানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল, তার হাতের বাঁধন এতক্ষণ শক্ত ছিল,
এবার শৈলীর বাহুর উপর ধীরে ধীরে চাপটা কমে এলো। শৈলীর চোখের জল গড়িয়ে পড়ছে, কিন্তু তাতে কোনো কষ্ট নেই, ভয় নেই। সে নিশানের চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে, যেন বলতে চাইছে, হ্যাঁ আমি জানি, সব জানি। এতদিন যা কিছু লুকিয়ে রেখেছিলেন তার সবটাই আমি জানি। নিশান ঠোঁট শক্ত করে কামড়ে ধরল। চোখের তারায় বয়ে গেল এক ঝলক তীব্র অস্থিরতা, এক প্রচন্ড ভয়। এতদিন যে গোপন ছিল আজ তা প্রকাশ হয়ে গেল। শৈলীর কণ্ঠ এবার কাঁপল না, স্পষ্ট, স্থির আর গভীর এক স্বরে সে বলল, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন নিশান ভাই? নিশান কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। বুকের ভেতরটা ভীষণভাবে ধকধক করে উঠল। একদিকে রাগ, একদিকে ভয়, আর একদিকে এমন এক অনুভূতি যা সে এতদিন চেপে রেখেছিল। তার কণ্ঠে একটা খটখটে সুর ভেসে এলো, না, যাব না। তোকে নিয়ে যাব, কে বললো তোকে? শৈলী এবার একটু এগিয়ে এলো, ভেজা চোখেই হাসলো। নিশানের চোখের দিকে চোখ রেখে বলল, আপনার চোখ বলছে। এক মুহূর্তের জন্য নিশান যেন শ্বাসও নিতে ভুলে গেল। শৈলীর মধ্যে যেন আছে জগতের সমস্ত সাহস এসে জমা হয়েছে। সে এবার কাপা হাত দুটো অকপটে বাড়িয়ে নিশানের বাহু জড়িয়ে ধরল, খুব আলতো করে, খুব আগলে। শুধু তাই নয়, সন্তর্পণে কোনো অনুমতি ছাড়াই বেশ ধীর গতিতে মাথা এলিয়ে দিল নিশানের কাঁধে। নিশানের পুরো শরীরটা কেঁপে উঠল। শৈলীর নরম হাতের স্পর্শ, তার অনভ্যস্ত সাহস, এগুলো যেন নিশানের সমস্ত অস্তিত্ব নাড়িয়ে দিল। সে হতভম্ব হয়ে রইল, একটুও নড়ল না। শৈলী নিশানের বাহু শক্ত করে আঁকড়ে ধরে মাথা রাখলো তার কাঁধে, চোখ বন্ধ করে ফেলল, যেন এই নিরাপত্তার অনুভূতিটুকু আরো কিছুক্ষণ ধরে রাখতে চায়। নিশানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল, বুকের ভেতরটা কেমন করছে। সে শৈলীকে সরিয়ে দিতে পারতো কড়া কিছু বলে এই মুহূর্তটা ভেঙে ফেলতে, কিন্তু সে কিছু করল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখের পলকও পড়ছে না। শৈলী তার কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আপনার চোখ তো মিথ্যে বলে না নিশান ভাই। আপনি তো আর আপনার হিমরূপার মতো গাধা নন। আমি জানি আপনি নিয়ে যাবেন আমায়। আমার জন্য কোথাও একটা জায়গা রেখেছেন, তাই না? নিশান চোখ বন্ধ করলো। ভেতরে কোথাও একটা বিশাল দেয়াল ধসে পড়ছে, কিছু বলল না। শৈলী এবার সাপের মতো পেঁচিয়ে ধরল নিশানের বাহু। এবার ওর ঠোঁট ভিজিয়ে চোখ বন্ধ করে নিজেকে সামলালো নিশান। শৈলী কি একবারও বুঝতে পারছে যে তার এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ কারো ভেতরের সত্তাকে নাড়িয়ে দিচ্ছে বারংবার? শৈলী আরো বেশি মিশে গিয়ে এবার বেশ জোরেই কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো তার নিজের কথাগুলো। আপনি আমায় ছেড়ে যাবেন না নিশান ভাই, দোহাই লাগে আপনার। আমি আপনাকে ছাড়া খুব অচল। আমি এতিম তো, কেন ভুলে যান বারবার? কেউ আমায় দাম দেয় না, কেউ ফিরে তাকায় না, জানেন? সবাই অবহেলা করে খুব। কেউ আপনার মতো হুট করে এসে বলে না খেয়েছিস কিছু। কেউ আপনার মতো সঠিক সময়টাতে এসে বলে না খাচ্ছিস কেন। কেউ কিচ্ছু জানে না নিশান ভাই, কিচ্ছু বোঝে না। আপনি যেভাবে আমার ভিতরের সত্তাটা জানেন, তেমন ভাবে তো আমি নিজেও নিজেকে জানি না। এই দেখুন না, আপনি কিন্তু বেশ ভালো করেই জানেন যে এই শৈলী কবেই আপনার মায়ে জড়িয়ে গিয়েছে, অথচ তাও আপনি চুপ ছিলেন, কিচ্ছুটি বলেননি আমায়, কিচ্ছু না। আর সবার মতো এসে আমার নিজের অবস্থানটা জানিয়ে দেননি, বলেননি ভুলেছে শৈলী। একটু থেমে শৈলী আবারও বলল, জানেন নিশান ভাই, ও বাড়ি থেকে আমি ইচ্ছে করে বেরিয়ে আসিনি। আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারতাম না বলেই বেরিয়ে এসেছি। আসলে আমি তো এতিম, আমার যে মা বাবা কেউ নেই। এই কারণে আমাকে কেউ কখনো মূল্য দেয়নি। আমার কি ভালো লাগে, আমি কি চাই, কেউ জানতেও চাইলো না, কেউ এসে প্রশ্ন করলো না, কেউ বুঝলো না যে আমি কতটা অখুশি, আমি কতটা অসুখী। আমি হাঁপিয়ে পড়েছি নিশান ভাই, মিথ্যে অভিনয় করতে আর ভালো লাগছে না। আপনি আমায় ক্ষমা করুন, মাপ চাই আমি। আমার মতো এই অভাগী আপনাকে ভালোবেসে ফেলেছে,
যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনাকে ছোঁয়ার তীব্র বাসনা বুকে জমিয়ে রেখেছে। নিজের আশ্রয়টা না থাকা সত্ত্বেও মনের কোণে আপনার জন্য একটা খুব সুন্দর ছোট্ট আশ্রয়স্থল বানিয়েছে। এই বোকা মনটা ঠিকই জানে আপনি কখনোই এই ছোট্ট জায়গায় থাকতে আসবেন না, কিন্তু তবুও আপনার জন্য সাজিয়ে রাখা আছে এই হৃদয়ের এক কোঠর। নিশান নিঃশ্বাস নিল, ধীর আর গভীর। শৈলীর কান্না তার কাঁধ ভিজিয়ে দিচ্ছে। তার প্রতিটা কথা নিশানের বুকের ভেতর বাজছে, প্রতিটা শব্দ যেন কোনো শিকল ছিঁড়ে বেরিয়ে আসছে। শৈলীর হাতের বাঁধন আরো শক্ত হলো, নিশানের বাহুতে আঙুলগুলো আরো গভীরভাবে বসিয়ে দিল সে, যেন একটু পরেই যদি ছেড়ে দেয় তবে নিশান মিলিয়ে যাবে। নিশান এবার ধীরে ধীরে তার হাত তুলল, শৈলীর কাঁধে রাখল। শৈলী কেঁদেই চলেছে, তার শরীর কাঁপছে। তোকে কি একবারও কেউ বলেছে যে আমি তোকে রেখে যাব? শৈলী মাথা নাড়ল, নিশানের কাঁধে আরো চেপে ধরল মুখটা। শৈলী, একবার আমার দিকে তাকাবি? শৈলী মাথা তুলল না, বরং কাঁধে মুখ ঘষে বলল, আমি ভীষণ ক্লান্ত নিশান ভাই, আর অভিনয় করতে পারছি না। আপনি আমায় ভুল বুঝবেন না, আমি মোটেও সম্পত্তির লোভে। শাট আপ। নিশানের ধমকে অপ্রিয় কথাটা অসমাপ্ত রাখলো শৈলী। নাক টেনে বাকিটা বলল, আপনি আমায় বকবেন না প্লিজ। আমি না চাই তো কখন কি হয়ে গেল বুঝিনি। এখন যে আমি আপনার সাথে যাব। নিশান এবার তার দুই হাতে শৈলীর কাঁধ ধরে আস্তে আস্তে দূরে সরালো। তার চোখ রক্তিম হয়ে উঠেছে, নিঃশ্বাস এখনো ভারী। দুহাত শৈলীর ভেজা দুগালে রাখলো। নিশান আদুরে সেই মুখটা একটু এগিয়ে আনলো, ধীরে ধীরে শৈলীর মুখের দিকে এগিয়ে এলো। তার নিঃশ্বাসের গরম পরশ শৈলীর গালে অনুভূত হচ্ছে। তার চোখে অদ্ভুত এক দ্বিধা, কিন্তু এক অদৃশ্য আকর্ষণ ছিল যা তাকে শৈলীর কাছে আরো কাছে টেনে নিয়ে যাচ্ছে। শৈলীর চোখে কিছুটা ভয়, কিছুটা অনিশ্চয়তা নিয়ে তাকিয়ে নিশান শৈলীর কপালের দিকে হাত বাড়ালো, খুব সাবধানে। অগোছালো ছোট ছোট চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে নির্দ্বিধায় ঠোঁট রাখলো শৈলীর কপালে। শুষ্ক ঠোঁটের আলতো নরম স্পর্শ পেতেই শৈলীর চোখ বুজে ফেলল। নিশান কপাল থেকে ঠোঁট সরালো না, সেভাবেই রেখে খুব আস্তে বলল, ভোরের আগে তল্পি তল্প গুছিয়ে নেবে। ঠিক সময় রেডি হয়ে বের হতে না পারলে তোকে আমি পুকুরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাব। হালকা কুয়াশার চাদর ভেদ করে রোদের নরম আলো গ্রামটাকে সোনালী রঙে রাঙিয়ে তুলেছে। চারপাশে শিশির ভেজা ঘাসের সতেজ সুবাস, বাতাসে ধানের খেতে দোল খাওয়া নরম গন্ধ আর পাখির কুজন, সব মিলিয়ে এক মোহময় পরিবেশ। নদীর ধারে লাল নীল শাড়ি পরে কিছু গৃহবধূ কলের সাথে জল আনতে এসেছে। তাদের হাসির শব্দে সকাল আরো প্রাণবন্ত হয়ে উঠছে। মেঠো পথ ধরে কিছু রাখাল গরু ছাগল নিয়ে মাঠের দিকে যাচ্ছে, হাতে লাঠি ঘোরাচ্ছে ছন্দের তালে। দূরে এক কৃষক লাঙল কাঁধে ধান খেতে নামছে। সোনালী রোদের নিচে তার পরিশ্রমী মুখখানা শান্ত আর তৃপ্ত। প্রকৃতি তার এই অপার সৌন্দর্য, সহজ সরল জীবনের মায়াবী ছোঁয়া, সব মিলিয়ে গ্রামের সকাল মানেই এক শান্তির পরশ। নীল রাঙা কুর্তি পরিহিত শৈলী দ্রন্ত হাতে চুল বাঁধতে ব্যস্ত। আজ মস্ত বড় ভুল হয়ে গেছে তার। গতরাতে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে নিশানের এমন অপরিচিত অভিব্যক্তি দেখে সে এতটাই মোহে ছিল যে কখন যে রাত পেরিয়ে গেল বুঝতেই পারেনি। এখনো সেই রাতের কথা মনে পড়লে লজ্জায় নুয়ে পড়ছে সে। নিশান তার কপালে চুমু খেয়েছে, কথাটা মনে পড়তেই পুরো দেহ কাঁপছে। আর এসব চিন্তা ভাবনাতে শৈলী ঘুম থেকে উঠতেও করে ফেলেছে অনেক দেরি। আর নিশান তো আগেই হুমকি দিয়েছে, ঠিক সময় উঠতে না পারলে নিয়েই যাবে না। তাই দেরি করে উঠে আলুর ভর্তা আর ভাত গোগ্রাসে গিলেছে শৈলী। ব্যাগ থেকে দৈব চয়নে কুর্তি উঠিয়ে নিয়ে দৌড়ে কলপাড়ে গিয়েছে। গোসল সেরেই ভেজা চুলগুলো কোনো মতে আঁচড়াচ্ছে এখন। ভেজা চুল থাকায় বাঁধার ইচ্ছেটা দমিয়েই রাখল সে। সেই চুল কাঁধে ছড়িয়ে দিয়ে ঠোঁটে দিল বর্ণহীন ভ্যাসলিন। এরপর এলোমেলো কাপড়গুলো লাগাতারে রীতিমতো ঠেসে ঠেসে ঢোকাতে লাগলো ব্যাগে।
ওদিকে সিএনজির ভেতরে বসে বসে কলা খাচ্ছে আকাশ। বেশ আরামসে কলার খোসা ছাড়িয়ে খেয়েই চলেছে সে। রাহেলা বানু বেশ জোর করে কয়েক হালি কলা তার হাতে গুজে দিয়ে বলেছে পথে যেতে যেতে খেতে। কিন্তু গ্রামের এই সার কীটনাশকবিহীন কলার স্বাদে আপ্লুত হয়ে আকাশ একটার পর একটা খেয়েই চলেছে। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে সিএনজি বাইরে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা নিশানের দিকেও সতর্কতার দৃষ্টি ফেলছে। যে কোনো সময় হুংকার হতে পারে এই বেড়া। কিন্তু নিশান্ত আর আকাশের দিয়েই খেয়াল করছে না। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর অপেক্ষা করছে শৈলীর জন্য। মেয়েটা কি এমন করছে যে এত দেরি হচ্ছে? বেশি দেরি করা যাবে না, ওদিকে বাসও মিস যেতে পারে। নিশানের অস্থির চোখজোড়া দেখে আকাশ এবার মুখে থাকা কলার টুকরো কোনো মতে গিলল। আসলে প্রস্তুতি নিল নিশানকে একটু জ্বালানোর, কিন্তু তাকে তো জ্বালিয়েই তো আকাশের দিনটা শুরু হয় না। এমনিতেও সকালবেলা উঠে যখন গত রাতের কথা নিশানকে জিজ্ঞেস করেছ, তখনই এরকম ধমক খেয়েছে সে। কিন্তু সে তো মোটেই হারবার পাত্র নয়। গত রাতে নিয়ে অবশ্যই যে কোনোভাবেই আকাশ নিশানকে খেপাবে, নইলে পেটের ভাত হজম হবে না। মোটেই হবে না। নিশান এবার ঠোঁট গোল করে শ্বাস ফেলল। মনে মনে ভেবেই নিল শৈলী বোধহয় সাজগোজ করতে দেরি করছে। আকাশ এবার দুষ্টু চোখে চেয়ে টেনে টেনে ডেকে উঠল। বন্ধু, ফটাফট তার দিকে ভ্রু কুঁচকে তাকালো নিশান। আকাশের এরকম ডাক মোটেই পছন্দ নয় তার। কারণ যখনই আকাশ এরকম করে, তাকে সম্বোধন করে, তখনই উল্টাপাল্টা কিছু মুখ থেকে বের হয়। এবারেও নিশ্চয়ই ভালো কিছু বলবে বলে ডাকেনি সে। নিশান চোখ দিয়ে ইশারা করে আকাশকে চুপ থাকতে বলল, কিন্তু আকাশ ডান হাত উঠিয়ে বাচ্চাদের মতো করে বলে উঠল। একটা কথা বলবো প্লিজ? নিশান এবার চোখ সরু করে সিএনজির ড্রাইভারের দিকে তাকালো, যে কিনা পান মুখে দিয়ে চিবোচ্ছে। নিশানের দৃষ্টি দেখে বেচারা ড্রাইভার মেকি হাসলো। লাল হয়ে যাওয়া দাঁত বের করে হেসে আবারও সামনে তাকালো সে। নিশান এবার আকাশের দিকে মুখ নামিয়ে বলল, যদি পাবলিক প্লেসে কোনো ফালতু মার্কে কথা বলেছিস, ট্রাস্ট মি, এই অটোর নিচে তোকে পিছিয়ে মুখ থেতলে দেব। বলেই আবারও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সে। কাতর চোখে তাকায় আকাশ। নিজের পছন্দের উপর তার ধিক্কার জানাতে ইচ্ছে করছে। এ কাকে সে বেস্ট ফ্রেন্ডের সিংহাসনে সম্মানের সাথে বসিয়ে রেখেছে? সামান্য মায়াটুকু নেই? কত সহজেই এরকম ভয়ানক একটা কথা বলেই ফেললো, অথচ ভাবলো না তার মুখ থেতলে দিলে সে খাবার খাবে কি করে। এই যে রাহেলা আন্টি এতগুলো কলা দিয়েছে, এগুলো তো পেটে নিয়ে যেতে হবে নাকি? ছেলেটা এখন উপলব্ধি করতেই পারলো না। ছি! আকাশ বেশ কাতর মন নিয়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে ঘোর আবেদন জানালো। কিন্তু এখন তাকে যে করেই হোক গত রাতে নিয়ে নিশানকে একটু কথা শোনাতে হবে। তাই নিজের আত্মসম্মান বোধটাকে মাটির চুলোয় লাথি মেরে ফেলে দিয়ে দাঁত কেলিয়ে হাসলো আকাশ। নিশান এবার চোখ সরু করলো। আকাশের মুখের ওই হাসিটা দেখে নিশান বুঝে গেল সামনের নিশ্চিত কোনো বিপদ আসছে। আকাশ যখনই এমন গোপন দুষ্টুমি লুকিয়ে হাসে, তখনই কিছু একটা ঘটবে, এটা নিশান হাড়ে হাড়ে জানে। আকাশ মুখ টিপে হাসতে হাসতে মাথা একটু কাত করলো। তারপরে এমন সুরে বলল যেন নিরীহ গলায় শুধু একটা কথা বলবে। শোন না বন্ধু, কাল রাতে এত দেরিতে ঘরে ফিরলে কেন? নিশান আর চোখে তাকিয়ে এক পলক দেখলো, কিছু না বলেই আবারও সামনে তাকালো। নীরব অপমান, তবুও গায়ে লাগলো না আকাশে। তাও ভালো যে ফিরে এসেছো। আমি তো ভেবেছিলাম গত রাতে তুমি আর ফিরবেই না। নিশান ভুরু কুঁচকালো, কিন্তু ভাবলেশীন ভাবেই শ্বাস ফেলল। আকাশ এবার নিরীহ কণ্ঠে বলল, জানো, তোমার গত রাতে এত দেরি করে ঘরে আসাটা মামি দেখে ফেলেছে। নিশান এবার ফট করে তাকালো আকাশের দিকে। চোখ দেখে বোঝা গেল বেশ চিন্তিত সে। কিন্তু আকাশ এবার তড়িঘড়ি করে বলল, আরে আরে, টেনশন নাও কেন বন্ধু, শুধু তোমাকেই দেখেছে, তাকে দেখেনি তো।
নিশান এবার স্বস্তি পেয়ে সামনে তাকলে আকাশ আবার বলল, মামি তোমাকে দেখে সকালে আমায় কি বলেছে জানো? কি বলেছে? আকাশের ঠোঁটের কোণে হাসিটা আরো গভীর হলো। সে নাটকীয়ভাবে নিশানের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, উনি বলছিলেন নিশান বেশ বড় হয়ে গেছে। এত রাগ, এত গম্ভীর ভাব। ছেলেটা বোধহয় প্রেমে পড়েছে। কথা কি সত্যি বন্ধু? বলে সাথে সাথেই ভুরু নাচালো সে। নিশানের মুখ যেন সঙ্গে সঙ্গে পাথরের মতো শক্ত হয়ে গেল। এক মুহূর্ত চুপ, তারপর সজোরে বলে উঠল, আকাশ, তোর জান কবজ করতে 1 মিনিটও লাগবে না। সিএনজির ভেতরে বসে থাকা ড্রাইভার পান ফেলে দিল এক মুহূর্তে। আকাশের কথা সেও শুনতে পেরেছে, তাই সেও মুচকি হাসলো। আর আকাশ, সে তো হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। নিশানের মুখের সেই অদ্ভুত অভিব্যক্তিটা দেখে তার হাসি থামছেই না। কিন্তু ঠিক তখনই একটা ঠাস করে একটা শব্দ হলো। আকাশ প্রথমে বুঝলো না শব্দটা কিসের, কিন্তু পিঠে হঠাৎ জ্বলতে শুরু করায় বুঝলো যে নিশান তার পিঠে বেশি জোরেই ঘুষি মেরেছে। অবাক হলো আকাশ, নিশান থেকে এই সময় মারবে ভাবেইনি সে। সিএনজির ড্রাইভারটাও ভয় পেল। অভিমানে মনটা খারাপ হয়ে গেল আকাশের। তাই সে এবার মনে মনে পণ করলো আর কোনো কথাই বলবে না। চুপচাপ সামনে তাকিয়ে মুখে হাত দিয়ে রইল আকাশ। নিশান বরাবরের মতো নির্লিপ্ত ভঙ্গিতে সামনে তাকালো। আকাশ মুখ ভ্যাংচালো। মিনিট খানেক পেরিয়ে গেলে ধূপধাপ আওয়াজ পেয়ে সামনে চোখ তুলে তাকালো নিশান। এই তো আসছে সে। নীল রঙের কুর্তি পরে শৈলী যেন এক তীব্র হাওয়া হয়ে দৌড়ে আসছে। কিন্তু নিশানের ভাবনা ভুল প্রমাণিত হলো। সাজগোজের ছিটে ফোটাও নেই শৈলীর কোনো রকম। জাঁকজমক কিছু চোখে না লাগলেও নীল রংটা বেশ প্রজ্বলিত। তার কুর্তির প্রান্ত বাতাসে উড়ছে। ভেজা চুল কাঁধে এলোমেলো ভাবে বিছিয়ে আছে, আর ছোটাছুটির তাড়াহুড়োয় গাল দুটো লাল হয়ে উঠেছে। ব্যাগটা এক হাতে ধরে অন্য হাতে ওড়নাটা ঠিক করতে করতে ছুটে আসছে সে। মুখে তাড়া লাগার ব্যস্ততা, আর চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা। নিশান থমকে তাকিয়ে রইল, যেন সময়ের এক ক্ষণিক স্থবিরতা এসে দাঁড়ালো তার সামনে। শৈলীকে সে এমন প্রাণবন্তভাবে কখনো দেখেনি। এ যেন হাওয়ার মতো মুক্ত, উচ্ছল, আর নিজের মধ্যেই আলো ছড়ানো একটা রঙিন দৃশ্য। গত রাতে যে নিশান একদম স্বাভাবিক ছিল, তা ভাবা নিতান্তই ভুল। বাইরে থেকে নির্লিপ্ততার মাত্রা ছড়িয়ে গেলেও বুকের ভেতর যে বৈশাখ মাসের কি তীব্র ঝড় উঠেছিল তা সে ছাড়া আর কেউই জানে না। প্রতি রাতে গভীর ঘুমে আরক্ত নিশানের চোখ জোড়া গতকাল কোনোভাবেই বন্ধ হয়নি। সহস্রবার মনে পড়েছে শৈলীর সরল নিষ্পাপ স্বীকারোক্তি। কি সুন্দর, কোনো দ্বিধা ছাড়াই সব বলে দিল নিশানকে। ছিল না একটু ভয়, দ্বিধা, অস্বস্তি, আতঙ্ক। শুধুই ছিল আশা, বিশ্বাস, ভরসা, আর রাশি রাশি ভালোবাসা, যা প্রত্যক্ষ প্রকাশ না পেলেও অনুভব করতে পেরেছে দুজনেই। দৌড়ে আসতে থাকা মেয়েটা কোনো মতে ওড়না সামলে সোজা এসে নিশানের সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, দেরি হয়ে গেল নিশান ভাই, তাই না? সরি, ব্যাগ গোছাতে দেরি হয়ে গেছে। বেশ হাঁপিয়ে গেছে শৈলী। দৌড়ে আসার কারণে জোরে জোরে শ্বাস টানছে। নিশান একদম নির্বিকার ভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখ নামিয়ে ঠোঁটের কোণে একপাশে হালকা হাসি টেনে বলল, দেরি হয়নি, তবে তবে কি? নিশান এবার একটু এগিয়ে এলো। মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব, কিন্তু চোখে সেখানে যেন এক অদ্ভুত কিছু খেলা করছে। গভীর, ধীর কোনো অনুভূতি, যা সে মুখে বলবে না, তবে বুঝিয়ে দেবে ঠিকই। একটু ঝুঁকে এসে শান্ত স্বরে বলল, তবে তোর উচিত ছিল একটু তাড়াতাড়ি আসা, একটু তাড়াতাড়ি বলা, আর একটু তাড়াতাড়ি অনুভব করা। শৈলী তার কথার মানেটা বোঝেনি। মানে? নিশান তৎক্ষণাৎ অভিজ্ঞের ন্যায় প্রসঙ্গ পাল্টালো। মানে তুই এত হাঁপাচ্ছিস কেন? এত দৌড়াতে হলো কেন? শৈলী এবার সত্যি অস্থির হয়ে পড়ল। একে তো নিশানের এই শান্ত গলা,
তার উপর নিশানের এই চোখের চাহনি, এগুলো তার সাথে ঠিক মানানসই লাগছে না। নিশান কি সত্যি কিছু বোঝার চেষ্টা করছে, নাকি সে তাড়াতাড়ি মুখ গম্ভীর করে নিয়ে বলল, আর কি করতাম, সময় বেশি হয়ে যাচ্ছিল, আপনি অপেক্ষা করছিলেন আর। শৈলীর কথা শেষ হওয়ার আগে আকাশ কপট রাগ দেখিয়ে জোর গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, শুধু নিশানি তো অপেক্ষা করছিল। আমি তো এখানে বাদাম বিক্রি করতে এসেছে, তাই না? আসো, তোমার বাদাম খেয়ে যাও। বলেই দুহাত বুকে গুজে অন্যদিকে ফিরল আকাশ। বুঝিয়ে দিল সে বেশ অভিমান করেছে। আজ মিয়া বিবি দুজনেই তাকে এভাবে অবজ্ঞা করলো। আকাশের এমন অদ্ভুত আচরণের কারণ বুঝল না শৈলী, তাই বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে নিশানের দিকে তাকালো। নিশান এবার একপাশে মাথা কাত করলো, ঠোঁটে একটা ক্ষীণ হাসি। ওর মাথায় সবকটা তার ছিঁড়ে গেছে। ওসব কথা কান দিস না, ওর তাড়াতাড়ি। শৈলীর একগাল হেসে দ্রুত বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলুন নিশান ভাই, দেরি হয়ে যাবে। নিশান আর কিছু বলল না। শৈলীর প্রতিটি অভিব্যক্তি তার চোখ এড়িয়ে যায় না, গেল না আজও। ওদিকে আকাশ, সে তো এই পুরো দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব। চুপ করে শৈলী আর নিশানের কথোপকথন শুনছিল, কিন্তু একদমই আশা করেনি যে নিশান এমন অপমানজনক কথা বলবে। আর শৈলীও সায় দিল। হ্যাঁ, দিন শেষে সবাই তাকে ধোঁকা দিল। নিশান এবার আকাশকে সামনে বসতে দিয়ে নিজের শৈলীর সাথে পিছনের সিটে বসলো। আকাশ সামনে বসার আগে একটু এগিয়ে এসে নিশানের কানে কানে বলল, বন্ধু, কাজটা ঠিক করলি না, অভিশাপ দিলাম। ঘরের ভেতর বাসর করতে পারবা না। নিশান এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা স্বরে বলল, আজকাল বাবার ইচ্ছেটা কি হারিয়ে ফেলেছিস? আকাশ দ্রুত দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। না, অবশ্যই না। ওকে ওকে, কিছু বললাম না। চল চল, দেরি হয়ে যাচ্ছে। দিন গড়িয়ে সূর্য এখন আকাশের ঠিক মধ্যখানে। ভর দুপুর। রোদ এতটাই তীব্র যে কংক্রিটের রাস্তা থেকে উত্তপ্ত বাতাস উঠে ঝাপসা করে দিচ্ছে চারপাশ। বহুতল ভবনগুলোর কাচের জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখ ঝলসে দিচ্ছে। ফুটপাথের উপর জমে থাকা ধুলো রোদের তাপে যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বাতাসে হালকা ধুলোর ঝাপটা ছড়িয়ে পড়ছে। রাস্তায় গাড়ির লাইন দীর্ঘ, যানবাহনের ধাতব শরীর গনগনে আগুনের মতো গরম হয়ে উঠেছে। বাস, ঠান্ডা, প্রাইভেট কার, সবকিছুতেই যেন এক ধরনের অবসন্নতা নেমে এসেছে। হঠাৎ হর্নের বিকট শব্দ, রাগান্বিত চালকদের তাড়া আর রাস্তায় মানুষের ক্লান্ত হাঁটা, সব মিলিয়ে শহরের দুপুর এক অদ্ভুত গরম এবং বিরক্তিকর মিশেলে জ্বলতে থাকে। বাস শহরে ঢুকে পড়েছে। চারপাশে কংক্রিটের দালান কোঠা, গিজগিজে যানজট আর বিকট শব্দের এক অস্থির মিশ্রণ। দিন গড়িয়ে সূর্য এখন ঠিক মাথার উপরে। রোদ এতটাই চড়া যে জানালার কাচ গরম হয়ে উঠেছে। নিশান পাশের জানালা দিয়ে তাকিয়েছে। চোখের সামনে শহরের চিরচেনা দৃশ্য। দীর্ঘ লম্বা ফ্লাইওভার, নিচে অসংখ্য গাড়ির জট, ফুটপাথে ক্লান্ত পথচারীদের ধীর পদক্ষেপ। দূরের এক চায়ের দোকানে কেউ গামছা নিয়ে ঘাম মুছে ধোয়া ওঠা কাপ হাতে নিয়ে বসে আছে। বাসের মধ্যে এসির ঠান্ডা বাতাস বইলেও বাইরের উত্তাপ যেন জানালার কাছের ওপাশ থেকে অনুভব করা যাচ্ছে। নিশান সজাগ, তার চোখ সতর্ক, কিছুটা চিন্তামগ্ন। ভিতরে একটা চাপা উত্তেজনা টের পাচ্ছে সে, তবে মুখে কিছু নেই। শুধু হাতের আঙুলগুলো অন্যমনস্কভাবে একটা ছন্দে নাড়াচ্ছে। তার পাশেই শৈলী। গভীর ঘুমে তলিয়ে গেছে মেয়েটা। হয়তো ক্লান্তি কিংবা গত রাতের কথা ভেবে এতটা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। নিশান এক ঝলক তাকিয়ে দেখল শৈলীর মাথাটা জানালার কাচের গায়ে হেলান দিয়ে আছে। নিঃশ্বাস প্রশান্ত, ঠোঁটের কোণে যেন একটা অদ্ভুত কোমলতা। হালকা দুলতে থাকা বাসের ছন্দের সাথে মেয়েটার ঘুম আরো গভীর হচ্ছে। সময় নিল নিশান। এক হাতে মেয়েটার মাথা এনে নিজের কাঁধের উপর রাখলো,
নিভৃতে যতনে আগলে নিল গভীর ঘুমে আচ্ছন্ন দেহখানা। এরপর নিজেও একটু প্রশান্তির শ্বাস ফেলে চোখ বুজল। ঘুমোবে না, শুধু শান্তিটা অনুভব করবে। তবে এদিকে পিছনের সিটে থাকা আকাশ দাঁত কিড়মিড় করছে। রাগে দুঃখে তার বাস থেকে ঝাঁপ দিতে মন চাইছে, চাইবেই বা না কেন। এই যে নিশান তাকে অবহেলায় পিছনের সিটে বসিয়ে দিয়ে নিজের শৈলীর সাথে বসে আছে, এটা কি একটা ঘোর অন্যায় নয়? আজ তার কেহ নয় বলে সে এভাবে একটা মুটকি আন্টির সাথে চেপে বসে রয়েছে। যতবারই বাস টার্ন নিচ্ছে ততবারই মুটকি আন্টি তার উপরে চেপে এসে পড়ছে, আর বেচারা আকাশ চেপটে যাচ্ছে বারংবার। উপায় না পেয়ে বেচারা আকাশ জানালার ওপাশে একবার তাকায়, আবার মোবাইলে স্ক্রল করে। কখনো চোখ কুচকে কিছু দেখে, কখনো বিড়বিড় করে কি যেন বলে। হঠাৎ আকাশ একটু ঝুঁকে নিশানের দিকে ধীর কণ্ঠে বলে ওঠে, তুই আমারে তুই কষ্টটা দিছোস হারামি, তোর জীবনে বিয়া হবে না শালা, দেখিস শৈলী তোরে রিজেক্ট করবে। নিশান আকাশের কথা শুনলেও কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকলো। বাসটা তখন একটা সিগন্যালে দাঁড়িয়ে পড়েছে। জানালার বাইরে শহরের দুপুর আগুনের মতো জ্বলছে, আর ভেতরে শৈলীর শান্ত নিঃশ্বাসের শব্দ যেন এক অদ্ভুত প্রশান্তির আভাস দিয়ে যাচ্ছে। নিশান কাল রাত থেকে অনেক ভেবেছে। গতরাতে শৈলীর বলা প্রত্যেকটা কথার ঠিকঠাক জবাব না দিলেও, সেগুলোর প্রতিক্রিয়া না দেখালেও সে উপলব্ধি করতে পারছে শৈলীর অবস্থাটা। মা মারা গিয়েছে, বাবা থেকেও নেই। এরকম একটা অবস্থায় শৈলী যে কতটা অসহায় সেটা নিশানের থেকে কেউ জানে না। এবং শৈলীও যে নিশানকে খুব বেশি ভালোবেসে ফেলেছে, তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, সেটা অবশ্য ঠিক জানে সে। আর এটা নিয়েই ভয় হয় নিশানের। সে খুব ভালো করেই জানে সে ছাড়া শৈলীর আর কেউ নেই। অন্তত নিঃস্বার্থভাবে সে ছাড়া কেউই আর শৈলীর ভালো চাইবে না। নিশানও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে শৈলীকে নিজের সবটা দিয়ে ভালোবাসবে। পৃথিবীর সব সুখ যদি এনে দেওয়া হচ্ছে তো শৈলীকে, তাহলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতো নিশান। তবে তার হিমরূপার জন্য চাঁদ তারা এনে দিতে না পারলেও নিজের জীবনটা দিয়ে তাকে আগলে রাখতে পারবে সে। আর সেটাই করার কঠোর পণ নিয়েছে নিশান তালুকদার। কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাদের জন্য? কি হবে যখন সবাই সবটা জানতে পারবে? তালুকদার নিড়ে এখন বেশ নীরবতা বিরাজ করছে। নাসিরুল তালুকদার সোফায় বসে আছেন, হাতে আজকের পেপার। সকালে অফিসের কাজে ব্যস্ত থাকায় পেপারটা পড়া হয়নি, তাই ভর দুপুরেই পড়তে হচ্ছে। তার সামনে টেবিলে রাখা কয়েকটি ম্যাগাজিন, চোখে একটা গ্লাসের চশমা। এক এক লাইনে মনোযোগ দিয়ে চোখ বুলিয়ে যাচ্ছেন তিনি। বাড়ির বাকি সদস্যরা প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতে ঘরে আসে। আজ নিশানের ফিরে আসার কথা, কিন্তু কখন আসবে এ বিষয়ে অবগত নন তিনি। এরকম শান্ত একটা পরিবেশে তিনি যখন খেলাধুলার পাতাটা পড়তে ব্যস্ত হলো, ঠিক তখনই হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ পেলেন নাসিরুল। তালুকদার নেড়ের শান্ত দুপুর যেন মুহূর্তেই কেঁপে উঠল। উপরের ঘর থেকে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির শব্দ আসতে শুরু করলো। প্রথমে একটু অস্পষ্ট, তারপর ক্রমেই স্পষ্ট হয়ে উঠল রাশিদা তালুকদারের কঠোর কণ্ঠস্বর, তীব্র ধমকের মতো। নাসিরুল তালুকদার চমকে গেলেন। এতক্ষণ পেপারের পাতায় নিমগ্ন থাকলেও এখন আর তা ধরে রাখা সম্ভব নয়। দ্রুত চশমাটা ঠিকঠাক করে ভ্রু কুঁচকে উপরের দিকে তাকালেন। কপালের মাঝখানে গভীর ভাঁজ পড়ে গেল। বাড়িতে এমন নীরব দুপুরে এত হইচই কেন? ঠিক তখনই উপরের সিঁড়ির দিকে চোখ পড়তেই দৃশ্যটা স্পষ্ট হলো। রাশিদা তালুকদার মিমির বাহু শক্ত করে চেপে ধরে টেনে টেনে নিচে নামিয়ে আনছেন। মুখটা কঠিন, চোখে রাগের ঝলক। মিমি প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও রাশিদা তালুকদারের দৃঢ়তার সামনে সেটা কোনো কাজেই আসেনি। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। পিছন থেকে রিমি দৌড়ে আসছে, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। গায়ের ওড়না সামলে দ্রুত নেমে আসছে সে, যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো আটকে যাচ্ছে কণ্ঠে। আটকাতে চাইছে নিজের মা ও বোনকে, কিন্তু সে অক্ষম। নাসিরুল তালুকদার পুরো ব্যাপারটা বোঝার আগেই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। মুখ শক্ত হয়ে গেল তার।
এক হাত দিয়ে চশমা নামিয়ে হাতে নিয়ে স্পষ্ট গলায় বললেন। এটা কি হচ্ছে রাশিদা? কিন্তু রাশিদা তালুকদার যেন কোনো কিছু শোনার জন্য একদমই প্রস্তুত নন। মুখে দমকা ঝড়ের মতো রাগ আর হাতের দৃঢ়তা এক মুহূর্তের জন্য শিথিল হলো না। মিমির চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু মুখ শক্ত করে সে কিছু বলার চেষ্টা করলো। নাসিরুল তালুকদার এবার এক পা এগিয়ে এলেন।